প্রত্যাশীল হওয়া দরকার, এই কাজটা কিন্তু করতে হবে। এটাও একটা সামাজিক গণ আন্দোলনের মতো হতে হবে যে আইন মানতে হবে, আইন মানানোর বিষয় না, মানার বিষয়। ঠিক আছে, আপনি জোর করে কিন্তু একটা ছাগলকে পানির কাছে নিয়ে যেতে পারবেন, কিন্তু ছাগল পানিতে লাফ দিয়ে কিন্তু পড়বে। আপনি জনগণকে যদি আইন মানাইতে যান তখনই নানা ধরনের সমস্যা হয়। কিন্তু সে যদি নিজে নিজে মনে করে হ্যাঁ আমার আইনের মধ্যে থেকে এই কাজটা আমি করতে পারবো, এটা পারবো না, দেন হচ্ছে যে আপনি এডুকেটেড এবং আপনি যে উন্নত সোসাইটির মানুষ সেটা তখন আপনার আচরণে বোঝা যায়। আর আমরা উন্নত রাষ্ট্র চাই, উন্নত পুলিশ চাই, উন্নত গাড়ি ঘোড়া সব কিছু চাই, কিন্তু নিজে উন্নত হতে চাই না। এটা হলো আমাদের মূল সমস্যা। আমরা যে তিমিরে আছি সেই তিমিরেই থাকতে চাই, আর পাশাপাশি লন্ডন, আমেরিকা, ইউরোপের মতো লাইফস্টাইল চাই। তো এটা তো হবে না। আগে তো নিজেকে সংশোধন নিতে হবে, নিজের মনটাকে উন্নত করতে হবে, আধুনিক করতে হবে। এই আধুনিকতার মানে হাফ প্যান্ট পরে কেওড়ামুনিয়া বাজারে ঘোরা না। এই আধুনিকতার মানে হচ্ছে আপনি ইউরোপের খালি পোশাকটাই দেখেন আধুনিক, কিন্তু তারা যে কতটা সভ্য এটা তো আর দেখি না। যে উনি অনেকগুলো ইতিহাস থেকে কথা বললেন, ধরা পার্কের কথা বললেন, অনেক বিষয় ইহুদি মানে ব্যাক এন্ডে যে কর্মকাণ্ড এগুলো নিয়ে কথা বললেন, যথেষ্ট লজিক্যাল। বুঝতে হবে যে আপনাকে একটা অবসেশনের মধ্যে রাখা হয়েছে, একটা অবসেশন মানে এই লাক্সারির অবসেশন। আজকে আপনি একটু নিজে নিজে চিন্তা করে দেখেন এটা সঠিক কিনা। আপনার হাতে একটা মোবাইল ফোন আছে, এই মোবাইল ফোনটা 10 বছর আগে আপনার হাতে ছিল না। এই মোবাইল ফোনের কিন্তু আস্তে 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 ভার্সন চেঞ্জ হচ্ছে না? এবং আপনার মনের মধ্যে দেখেন এই যে আইফোন 17 বেরিয়েছে নাকি 16 বেরিয়েছে, এখন সবাই আইফোন 16 কেনার মানে ঘুরতেছে। তাই আপনি দেখেন প্রতি বছর এক একটা করে ফোনের মডেল চেঞ্জ করার জন্য আপনি উন্মুখ হয়ে আছেন। যেহেতু আমি আমাদের ফোনের মডেল চেঞ্জ পর্যন্ত এই ক্যাপাসিটি এটাই করি। যাদের গাড়ির মডেল চেঞ্জ করার ক্যাপাসিটি আছে তারা হচ্ছে গাড়ির মডেল কোনটা কোন সময় বেরোচ্ছে এটা বলতে ওটা কিনতেছে, এটা কিনতেছে। তারপর কি উনি একটা সুন্দর পাঞ্জাবি পরে আসে, আমার ওই পাঞ্জাবিটা নাই কেন, আমি ওরকম থাকি। বা উনি খুব লাক্সারি লাইফ লিড করে, আমি একটু ওইভাবে করতে চাই। এই যে অবসেশন, এটা কিন্তু মিডিয়া আপনাদেরকে তৈরি করে দিয়েছে পরোক্ষ। কারণ এই যে চাকচিক্য আপনি টেলিভিশনে দেখেন, ওই চাকচিক্যই তো আপনি সিনেমা নাটকে দেখেন। কে দেখাচ্ছে? মিডিয়াই তো দেখাচ্ছে। মিডিয়া কিন্তু নট প্রিন্ট, ইলেকট্রনিক বা সংবাদ। মিডিয়া হচ্ছে একটা মিডিয়াম যার মাধ্যমে বিভিন্ন ধরনের বিনোদনও তো আসতে পারে, তাই না? ইউরোপিয়ান নাটক সিনেমা আমাদের কাছে আসে, মিডিয়া বা স্যাটেলাইটের মাধ্যমে আসে। যাই হোক, এইগুলোর মাধ্যমে কিন্তু আমরা অবসেসড, এই যে প্রপার্টির অবসেশন বা মেন্টাল গেইনের অবসেশন, এই অবসেশনটাই হচ্ছে আমাদের আসলে এই অধপতনের কারণ। আর আমরা তো কোনো সময় বিশেষ করে এই যে তৃতীয় মানে বিশ্বের যে দেশগুলো, আমরা কিন্তু কোনো সময় গভীরে যেতে পারি না, কারণ আমাদের ওরকম জানাশোনা পড়াশোনা নাই। আর মানে গরিব মানুষ তো কিছু টাকা হইলেই ওগুলো শো অফ করার জন্য আমরা উঠে পড়ে লাগি। আর হলো একজনের পিছনে আরেকজনের কিভাবে লেগে থাকা যায়, এগুলো কালচার। এগুলো কিন্তু ইউরোপে নাই বা উন্নত বিশ্ব বলতে পশ্চিমা দেশগুলো আমরা যারা বুঝি তাদের কিন্তু এগুলো নাই, বাট আমাদের মধ্যে আছে। কারণ আমাদের সারাদিনে কোনো কাজ নেই। ঠিক আছে, আলটিমেটলি আমরা কিন্তু কোনো কাজ করি না। চিন্তা করে দেখেন কি কাজ করি, আমরা কিন্তু কাজ করি না। আমি ইউরোপ বা আমেরিকা বা পশ্চিমা বিশ্বের মানুষগুলা কাজ না করতে পারলে বাপ ও ছেলেকে খাওয়ায় না। আমরা আমাদের পরিবারে একজন ইনকাম করে 20 জন খায়, ঠিক কিনা? আপনার বাসা বাড়িতে তাকাই দেখেন, হয় সর্বোচ্চ 2 জন বাপ ছেলে, আর বাকি সব মানে ওনাদের উপরে ডিপেন্ডেন্ট। ওনারা কোন সময় ইনকাম করে আনবে, মানে যে কোনো ভাবে আত্মীয় স্বজন এই পাশে আশেপাশে যারা আছে, হয় ধার উদ্ধার, তাইলে মানে চায় চিনতে খাওয়া, এগুলো হচ্ছে এটা মানসিক বৈকল্য। আমি মনে করি এটা মানসিক বৈকল্য। এই দুর্নীতি থেকে এই যে মানসিক বৈকল্য, এটা কিন্তু আমাদের সবাইকে মিলে মানে ডিল করতে হবে, ঠিক আছে? বা এটাকে আপনার প্রতিশোধ দিতে হবে, এটাই হলো। আর একটা বিষয় হচ্ছে বৈষম্য, তাহলে তখন বৈষম্য থাকবে না, উন্নত রাষ্ট্র আমরা করতে পারবো না। প্রথমেই বলছি, এই টার্গেট যদি আপনারা মিস করেন তাহলে আমরা এমন খাদের কিনারায় বা আসি বা খাদে পড়ে যাবো যেখান থেকে উত্তরণের কোনো পথ থাকবে না। আমি বৈষম্য বিরোধী আন্দোলনের নিহত সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা
এবং যারা আহত আছে তাদের দ্রুত আরোগ্য কামনা করছে। পাশাপাশি অনুষ্ঠানের দ্বিতীয় অংশ হচ্ছে সিরাতুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মিলাদুন নবী, আমাদের বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম এবং ওফাত দিবস। সম্পূর্ণ করে ওফাত প্রায় সেই যাই হোক, জন্মদিবসে আমরা যথাযথ ভাব কমিটির মাধ্যমেই গতকালকে মনে হয় সারা দেশে পালন হয়েছে। তো এইটা হলো কি, আমি একটা জিনিস মনে করি যেটা লিডি সাহেব বললেন যে আমাদের বেশি কিছুর প্রয়োজন নেই, শুধুমাত্র আমাদের বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে লাইফস্টাইল বা তার যে কর্মকাণ্ড, এইগুলা যদি মানুষের মধ্যে সঞ্চারিত করা যায়, মানুষকে বোঝানো যায়, তাদের ধারণ করানো যায় যে অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, অমুক ভাইরে ফলো না করে যদি এই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করা যায়, তাহলে আমার মনে হয় যে 80-90% আমরা যে কথাই প্রথম পার্টে বললাম এটা বাস্তবায়ন করা সম্ভব। কারণ উনি বললেন মদিনা সনদের কথা, আর বিশ্বের ইতিহাসে এরকম একটা ব্যালেন্সড একটা সনদ বা সংবিধান বা একটা ডিরেকশন মানে রেয়ার। আমরা তো একটা কিছু করতে গেলে ড্রাফট, যেমন ধরেন যে এখনই আমার পুলিশ সংস্কার নিয়ে আমি কাজ করি বা যারা করতেছে দেখি এই কতগুলো সেকশন কি কি হবে, কি কি করতে হবে, এগুলো নিয়ে লিখতেছে না, প্রত্যেকটা শব্দ একবারকে লিখে 10 বার কাটা লাগতেছে। ওই সময় মদিনা সনদে যে মেসেজগুলো ছিল সেখানে উনি বলেন, আমার তো আমি তো ইসলামের ইতিহাসের ছাত্ররা, তারপর যতটুকু জানি যে মদিনায় যাওয়ার পরে সেখানে তো ইহুদিদের বসবাস ছিল। সেই গোত্রদের মধ্যে যে গন্ডগোল বা দ্বন্দ্ব ছিল, মুসলমানদের সাথে যে দ্বন্দ্ব ছিল, তখন তো মুসলমান ছিল সংখ্যালঘু। তো সেক্ষেত্রে সেই দ্বন্দ্ব নিরসনের জন্য সে ওটা করলেন। সেক্ষেত্রে ধর্মীয় স্বাধীনতার বিষয় কিন্তু সেখানে উল্লেখ ছিল, রাজনীতি করার তাদের অধিকার দেওয়া হয়েছিল, সামাজিক এবং অর্থনৈতিক কর্মকাণ্ড করার জন্য তাদেরকে কিন্তু স্পেস দেওয়া হয়েছে, যদিও তারা ইসলামের সবচেয়ে বড় শক্তি। হ্যাঁ, তো ওই জিওনিস্টরা সেই সময় থেকেই এখন পর্যন্ত তারা কিন্তু শত্রু হিসাবেই পরিগণিত হয়। তো সেই একটা শত্রুর প্রতি কি আচরণ হবে, বিভিন্ন যুদ্ধে জয়লাভ করার পরে যারা গ্রেপ্তার ছিল বিভিন্ন যুদ্ধে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো অনেক যুদ্ধ করেছেন, বদরের যুদ্ধ, খন্দকের যুদ্ধ, খায়বরের যুদ্ধ। হ্যাঁ, তো এই যুদ্ধগুলোর মধ্যে তো প্রত্যেকটা যুদ্ধেই আহত নিহত, পাশাপাশি গ্রেপ্তার এবং কিছু গনিমতের প্রপার্টিও ছিল। সেই জায়গা থেকে যুদ্ধ অপরাধী বা যারা গ্রেপ্তার ছিল তাদের প্রতি যে আচরণ, ওইটাও কিন্তু জেনেভা কনভেনশনে রিফ্লেকশন দেখতে পাই। তো প্রত্যেকটা জায়গায় ওয়ারফেয়ারেও কি করতে হবে, সামাজিক ব্যবস্থাপনায় কি করতে হবে, রাজনৈতিক চিন্তাধারায় মতাদর্শে কি করতে হবে, প্লাস হচ্ছে যে একটা মানে সমাজে ভারসাম্য রক্ষা, বৈষম্যহীন সমাজ, বিশেষ করে ভারসাম্য রক্ষা করার জন্য কি করতে হবে, এটা একদম ক্লিয়ার কাট একটা ডিরেকশন কিন্তু দিয়েছে। কিন্তু এই আলোচনাগুলো কোথাও নাই, আছে কি জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ। এত বেশি করে এই শব্দগুলো মানে কালচার করা হয়, এত বেশি আলোচনা করা হয় যে মানুষের মনে গ্রথিত হয়ে গেছে। এইটা তুলতে হবে, কাটার মতো বিধে গেছে, এই জায়গাটা ডিল করতে হবে, তুলতে হবে। আমাদের প্রকৃত যে সিরত, এই প্রকৃত সিরতটাকে সামনে নিয়ে আসতে হবে। আমাদের বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে কথা বলতে গেলে মানে দিন শেষ হয়ে যাবে, কিন্তু কথা শেষ হবে। আপনারা যারা ইসলামিক লাইনে পড়াশোনা করেন তারা আরো ডিটেইল বলতে পারবেন। তাদের উচিত এটাকে সহজে মানুষের কাছে উপস্থাপনযোগ্য করে বিভিন্ন অনুষ্ঠানে বলা। আপনাদের ইলেকট্রনিক মিডিয়া, আগে তো দেখতাম যে পত্রিকার সম্পাদকীয়, উপসম্পাদকীয়তে একটা সুন্দর একটা লেখা আসতো। যেমন আপনারা যদি এরকম হয় যে লোকাল পত্রিকা হলেও একটা কলামে আপনার প্রতিদিন অন্তত সিরিজ আকারে যে আজকে বিশ্বনবীর এই বিষয়টা নিয়ে একটু লেখা, ওই বিষয়টা নিয়ে একটু 10 লাইন 20 লাইনের মধ্যে, ঠিক আছে, একটু হালকা পড়াশোনা করে নিলে আপনারা কিন্তু সেটা দিতে পারেন। তো হয় কি যে এই লেখার মাধ্যমে যদি 5 জন লোক ওইটা পড়ে, 5 জনের মধ্যেও তো একটা মানে ওই তথ্যগুলো তার মধ্যে গেল। আমার কথা হচ্ছে যে আমাদের প্রত্যেকটা নবী রাসূলকে আল্লাহ স্পেশাল কিছু অ্যাসাইনমেন্ট দিয়ে তখন
তৎকালীন সময় পাঠাইছেন, তাই না? এর মধ্যে সর্বশ্রেষ্ঠ মহামানব হিসেবে আবির্ভূত হয়েছে আমাদের স্যার, কিন্তু সেই জায়গাটাকে বিতর্কিত করার জন্যই একটা মানে পক্ষ উঠে পড়ে লাগছে। এটা কিন্তু নন মুসলিম না, মুসলমানদের মধ্যে, ঠিক আছে? নন মুসলিম তো আছি, এর মধ্যে ঘরের শত্রু ডিভিশন হিসেবে তারা দাঁড়াইছে। তো সেই বিভাজনটাকে করতে হবে। মূল মেসেজটা যখন সামনে আসবে মানুষের, তখন এই ধরনের ফেরি টেল মানে যে গল্পগুলো তারা তৈরি করে, এই গল্প তখন আর তারা বিশ্বাস করবে। তো যাই হোক, আজকে এত সুন্দর একটা আয়োজন করার জন্য আমি বগুড়া সাংবাদিক ইউনিয়নকে ধন্যবাদ জানাই। এখানে যে সকল সদস্যরা আছেন, আপনারা সমাজের আসলেই আমি মনে করি একজন দায়িত্বশীল ব্যক্তি এবং প্রতিষ্ঠান হিসেবে দায়িত্বের পরিচয় দিয়েছেন। এরকম ঈদে মিলাদুন্নবী রাষ্ট্রীয়ভাবে বা সরকারিভাবে পালন করা এবং স্কুলে সরকারি নির্দেশনা অনুসারে পালন করা এক বিষয়, কিন্তু আপনারা যে ভালোবেসে আজকের এই অনুষ্ঠান করতে, আসলে এটা বিরল। বলবেন আর কাউকে শুনি নাই যে মানে এরকম কোনো ক্লাব অথবা কমিটি অথবা টিম এরকম একটা প্রোগ্রাম করছে। এটাই হচ্ছে আমাদের পরিবর্তন। আমি মনে করি যে এই ছোট ছোট পরিবর্তন একসময় বড় মহিম হয়ে পড়ে, এবং আমি মনে করি যে আমাদের সমাজ খুব শীঘ্রই মানে আলোকিত পথ দেখবে, আমরা একটা উন্নত সুন্দর ভবিষ্যৎ পাবো। সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং সবার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ।